সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১ জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এদিকে জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত। অপরদিকে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এবং সবশেষে থাকছে ২ দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ১ জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই ব্যয় এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ৩ ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। এই লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে অর্থনৈতিক সূত্র জানিয়েছে। জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের উচ্চ পর্যায়ের বাজেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি কর্মচারীরা জুলাই থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের খসড়া পরিকল্পনায় দ্বিতীয় ধাপে বাকি ৫০% বর্ধিত বেতন কার্যকর করা হবে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মচারীরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে একদিকে বাজেটের উপর চাপ কমবে, অন্যদিকে বাজারে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ জন সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ও ভাতায় সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকছে, তবে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়িত হলে গ্রেড ভেদে বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়তে পারে। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন তিনি। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে তিনি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধান অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। পাশাপাশি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, সরকারি সেবার মান উন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। এই সময় নিম্ন আয়ের মানুষ ও কৃষকদের আর্থসামাজিক ঝুঁকি মোকাবেলায় সরকারের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা প্রোগ্রামগুলোর কথাও তুলে ধরেন শামা ওবায়েদ।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ অংশগ্রহণকারী দেশ। এই বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। তিনি সংঘাত পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও যুব সমাজের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন খালেদ খিয়ারি। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। অপরদিকে 2028 সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে 2028 সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী 1 বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে। এরপর 2027 ও 2028 সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। আজ দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে হলে সবার আগে কারিকুলাম সঠিকভাবে ডিজাইন করতে হবে। প্রাথমিক শিক্ষায় আর্লি লার্নিং বা প্রাথমিক বয়সে শেখার বিজ্ঞানভিত্তিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ভাষা শিক্ষা ও মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন। শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা এবং লিখে বোঝানো, এই 4টি ভাষাগত দক্ষতার উপর ভিত্তি করে ধাপে ধাপে শিক্ষার্থীদের শেখাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পাঠ্য বইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয়। একটি 6 বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে তার শেখার আগ্রহ কমে যায়। তাই ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই এবং আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষায় সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়েও ভাষা শিক্ষার মাধ্যমেই শেখানো সম্ভব। তিনি জানান, আগামী 2 বছরের মধ্যে নতুন প্রাথমিক কারিকুলাম ডিজাইন ও পাইলটিং সম্পন্ন করে 2028 সালের মধ্যে দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। নতুন কারিকুলামের ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামের আলোকে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্য বই প্রণয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামো পুনর্বিন্যাস করা হবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনা ও পরিবেশ শিশুদের শেখার উপযোগী করে তোলা হবে। এখন থেকে প্রাথমিক শিক্ষার প্রতিটি কাজের একমাত্র মাপকাঠি হবে লার্নিং আউটকাম। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা প্রদর্শনালয়ের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব দেবব্রত চক্রবর্তী। এছাড়াও নেপের কর্মকর্তা, প্রশিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন। এবং সবশেষে থাকছে 2 দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিক আল মাররি। আজ সন্ধ্যায় তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের শ্রমমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সফরকালে আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা ও কাতারে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করার কথা রয়েছে। দোহার বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর সফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছে, আমরা আশা করি এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।